আমরা জানি যে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের দুঃশাসনকে দীর্ঘায়িত করার জন্য দুটো এলিমেন্ট ইউজ করেছিল। তারা আমাদের জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে, আর একটা সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করেছে। এবং এই দুটো কাজ করতে যে তারা দুটো দেবতা তৈরি করেছিল, একটা সাংস্কৃতিক দেবতা আর একটি রাজনৈতিক দেবতা। রাজনৈতিক দেবতার নাম আমরা জানি শেখ মুজিব, সাংস্কৃতিক দেবতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই দুটোকে আসলে তারা মানুষের প্রচার থেকে দেবতার প্রচার নিয়ে গেছে। আমাদের এখন কাজ হচ্ছে, আমরা যারা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, এই যে নতুন সাংস্কৃতিক ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছি, আমাদের কাজ হচ্ছে দেবতা থেকে আমাদের এই মানুষগুলোকে মানুষের কাতারে নামিয়ে আনা। এই জন্য একটা সাংস্কৃতিক যুদ্ধের মধ্যে আমরা আছি, এবং এই যুদ্ধকে নিয়ে যাওয়ার জন্য কিভাবে দেবতা থেকে মানুষের রূপান্তর করতে হয় আমাদের এই সমস্ত মহান মানুষদেরকে, সেই জায়গাটা আমাদেরকে দেখিয়েছেন কবি নজরুল ইসলাম। কিভাবে মানুষকে কিভাবে দেবতা থেকে মানুষে নামিয়ে আনতে হয়। তো নজরুল ইনস্টিটিউট এই ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রয়েছে নজরুল ইনস্টিটিউটের। আমি এখানে মহাপরিচালক পদে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি 20টি এজেন্ডা দাঁড় করিয়েছি। এটাকে একটা সাংস্কৃতিক বিপ্লব হিসাবে নিয়েছি আমি, এবং সেই 20টি এজেন্ডার মধ্যে আমি জাস্ট কয়েকটি একটু আলোচনা করি আপনাদের সঙ্গে। একটি হচ্ছে আমরা সকল জেলা, সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহর উপজেলা হয়ে একদম প্রান্তিক পর্যায়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়গুলোতে নজরুলের সকল সৃষ্টিকর্ম নিয়ে একটা ইভেন্ট করার কর্মসূচি হাতে নিয়েছি। নজরুলের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ থেকে সেটা শুরু হয়েছে, এবং আমরা খুব রিসেন্টলি গত 19 তারিখে আমরা একটি জাতীয় রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। সেই রচনা প্রতিযোগিতার থিমটাও আমি সময়কে নজরুলকে প্রাসঙ্গিক করে তৈরি করেছি। সেটা হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে আমাদের নজরুল। এই বিষয়ে রচনা প্রতিযোগিতা হয়ে গেছে, এবং 19 তারিখের ইভেন্টে আমরা সেই ইভেন্টের পুরস্কার বিতরণ করেছি, এবং ওখানে একটা সেমিনারও হয়েছে। এরপরে যেটা হয়েছে, আমরা হচ্ছে নজরুলের দ্রোহের গান, কনসার্ট, আবৃত্তি, নাটক, প্রদর্শনী, হাম না, এই সমস্ত বিষয়কে নিয়ে আমরা সারা দেশব্যাপী আগামী 1 বছর কন্টিনিউয়াস আমরা ইভেন্ট করতে থাকবো, যাতে নজরুলের সেই চেতনাকে আমরা যে চেতনা ফিরে পেয়েছি, যে নজরুল আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন, সেই নজরুলকে আমরা আবার সেই তার চেতনাকে এস্টাবলিশ করার জন্য এই কাজগুলো করবো। আমরা দুটি কালচারাল হাব তৈরি করতে যাচ্ছি। আমরা রিসেন্টলি আমরা মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছি, কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে আমরা একটি নজরুল মঞ্চ করব। কুয়াকাটা সি বিচ বা ওই এলাকার মধ্যেই আর কি, কারণ অবহেলিত দক্ষিণাঞ্চলকে আমরা সাংস্কৃতিক ভাবে কিভাবে আরো আপরাইজ করা যায় সেই চেষ্টার জন্য প্রতিশ্রুতি হিসেবে আমরা এই কাজটা করব। আরেকটা হচ্ছে যে ধানমন্ডির রবীন্দ্র সরোবর যেমনটি আছে, ঠিক তেমনটি তার ধানমন্ডির লেকের পশ্চিম অংশে আমরা একটি র্যাভার স্কয়ার করবো, বিদ্রোহী চত্বর করবো। সিটি কর্পোরেশন তার এটা নির্মাণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, ওগুলো আমরা কাটিয়ে খুব দ্রুত এই কাজটা শুরু করতে যাচ্ছি। সারা পৃথিবীতে আমরা জানি নজরুল শুধু আমাদের জাতির কবি নয়, সারা পৃথিবীর যত জায়গায় নির্যাতন অপারেশন চলবে সমস্ত জায়গায় নজরুল থাকবে। কিন্তু দুঃখজনক যে আজ পর্যন্ত নজরুলকে বিশ্বজনীন আমরা করতে পারিনি। তো এই জন্য আমরা প্রজেক্ট হাতে নিয়েছি যে আমরা নজরুলের সমস্ত শিল্পকর্মকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবো, এবং একটা নজরুল আর্কাইভ তৈরি করবো। এইভাবে 20টি এজেন্ডা আছে আমার নজরুল ইনস্টিটিউট নিয়ে। আপাতত আগামী 6 মাসের জন্য এই 3টি আপনাদের সামনে আমি জানালাম। বাকিটি আমাদের মাননীয় উপদেষ্টা আপনাদেরকে জানাবে। আরো বড় কিছু পরিকল্পনা আছে, সেটা আপনারা তার কাছ থেকে শুনবেন। থ্যাংক ইউ সো মাচ। আফসানা আপা শুরু করে দেন, তারপর আসুন। এই মুহূর্তে আয়োজন চলছে বইমেলা, এবং আগামী 4টার পরপর হতে থাকবে। এক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আসলে দরকার, কারণ যে ফরম্যাটে বিভাগীয় বইমেলাগুলো হয়ে থাকে, যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় পুরো দায়িত্বটা গ্রন্থকেন্দ্রের মাধ্যমে দিয়ে দিই জেলা প্রশাসনের উপরে, যেটা বিভাগীয় কমিশনার অফিস। কিন্তু তারা আমাদের যে পরিকল্পনা মতো, উদ্যোগটা যেহেতু জাতীয় গ্রন্থকেন্দ্রের, সেই পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের মাঝখানে একটা বিরাট ফাঁক থেকে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক কর্মীরা যথেষ্ট ভাবে ইনভলভ হতে পারছেন না,
করা হচ্ছে না, একটা প্রাচীন সরকারি পদ্ধতিতে সেটা হয়ে চলছে। তো এই জায়গাটা আমার মনে হয় কাজ করার অনেক কিছু আছে, যেন আমরা বিভাগীয় বইমেলাকে অনেক বেশি একটা উপযুক্ত এবং একটা ভীষণ জনপ্রিয় একটা জায়গায় নিয়ে যেতে পারি বিভাগীয় অঞ্চলের এবং জেলা অঞ্চলের পাঠক পাঠিকা, তরুণ তরুণী, কিশোর কিশোরীদের জন্য। এরপরে আমাদের আরেকটা কাজ হচ্ছে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বইমেলা আয়োজনের জন্য বলা হয়েছে মন্ত্রণালয় থেকে গত মাসে। তো সেই ক্ষেত্রে যেটা বলবো যে প্রথমেই নিয়োগপ্রাপ্ত হওয়ার পর ফ্র্যাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলায় অংশগ্রহণ করতে গিয়েছিলাম। সেখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি যে সেখানে তারা গ্রন্থপঞ্জি চায়, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা চায়, রাইট সেল করা যায় এরকম বইয়ের তালিকা চায়, এবং প্রকাশকদের ভূমিকাটা সেখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে জাতীয় গ্রন্থকেন্দ্র প্রকাশকদের জন্য এই দ্বারটা উন্মুক্ত করতে পারে, এবং গ্রন্থপঞ্জি করার কাজে আমি অলরেডি নিয়োজিত হয়ে গেছি। এবং ওখান থেকে ফিরে এসে সেই অভিজ্ঞতাটা যেটা করেছি যে দুটো সফটওয়্যারের একটা হয়ে গেছে, 1 ডিসেম্বর থেকে চালু হবে। সেটা সারা বাংলাদেশের 1500 বেসরকারি লাইব্রেরিকে আমাদের সাথে সরাসরি কানেক্ট করবে, তাদেরকে আমরা মনিটর করতে পারবো অফিসে বসে, এবং তাদের সমস্ত তথ্য, তাদের সঙ্গে তথ্য আদান প্রদান, তাদের পাঠক পাঠিকাদের নিয়ে প্রতিযোগিতা, নানান রকম আয়োজন যেটা আমরা করে থাকি রেগুলার, অলরেডি করেছি, দুটো প্রতিযোগিতার আয়োজন করেছি 40টা লাইব্রেরিকে নিয়ে। এটা প্রতি মাসে আমরা করতে থাকবো। ওই জিনিসগুলো আমরা ওই সফটওয়্যারের মাধ্যমে খুব দ্রুত করতে পারবো। আরেকটা সফটওয়্যারের কাজ শুরু হচ্ছে, যেটা 4 মাস পর আশা করি পেয়ে যাব, এবং উন্মুক্ত হবে সমস্ত প্রকাশকদের জন্য। সারা দেশের সমস্ত প্রকাশকরা সেটাতে আমাদের সাথে কানেক্টেড থাকবে। সবার সমস্ত বইয়ের সিনপসিস, প্রচ্ছদ, যাবতীয় তথ্য তারা সেখানে দেবে, এবং আমরা সেই বইয়ের তথ্য থেকে আমরা একটা গ্রন্থপঞ্জি তৈরি করতে পারবো, যেখানে আমরা কিনা পরবর্তীকালে যে পদ্ধতিতে গ্রন্থকেন্দ্র বই নির্বাচন করে এবং লাইব্রেরিতে অনুদান দেওয়ার জন্য যে বিরাট একটা পদ্ধতি অবলম্বন করে, যেটা 8-9 মাস ব্যাপী চলে, এর পুরো কাজটা ওই সফটওয়্যারের মাধ্যমে হবে, যে কারণে আমাদের অনেক সময়, অনেক অর্থ বেঁচে যাবে, এবং খুবই সুচারুভাবে আমরা কাজটা করতে পারবো। তো আমার মনে হয় যে এই দুটো সফটওয়্যার চালু হওয়াটা আমার আসার পরে এটার জন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং জাতীয় গ্রন্থকেন্দ্রকে সমৃদ্ধ করবে বলে মনে করি। এরপরে যেটা জাতীয় গ্রন্থকেন্দ্র যে বই অনুদান দেয় বিভিন্ন লাইব্রেরিকে, এই অনুদানের একটা লম্বা প্রক্রিয়া আছে এবং এর একটা নীতিমালা আছে। আমি এই নীতিমালাটাকে আবার নতুন করে তৈরি করেছি। সেখানে কমিটিগুলো আগে যা ছিল সেখানে যথেষ্ট উপযুক্ত মনে হয়নি বিধায় আগে যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর আসিফ নজরুল, ওনার সাথে বসে এই নীতিমালাটা নতুন করে লেখা হয়েছে, এবং উনি নিজেও সংযোজন করেছেন অনেক কিছু। সেটা উনি মেইলের মাধ্যমে আমাকে অনুমোদন দিয়েছেন। তারপর আমি ওটা প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমার ধারণা ছিল যে এটা খুব দ্রুত আমরা পেয়ে যাব অনুমোদিত হয়ে, যাতে করে আমরা পরবর্তী যে কার্যকলাপ, আমাদের এই নীতিমালাটা অনুমোদন না হওয়া পর্যন্ত কাগজে কলমে আমি কিন্তু পরবর্তী স্টেপ নিতে পারছি না। তাহলে এই নীতিমালাটা খুব দ্রুত, আসলে আমি অনুরোধ করব বর্তমান উপদেষ্টা ফারুকী ভাইকে যে উনি যেন এই নীতিমালাটি খুব দ্রুত অনুমোদনের একটা ব্যবস্থা আমাকে করে দেন। কারণ একটু দীর্ঘসূত্রী তার লক্ষণ দেখতে পাচ্ছি যে আমার 12 তারিখে দেওয়ার পরও এটা ডিসেম্বরের 24 তারিখে একটা ডেট করেছে মিটিং এর জন্য। যদিও আদৌ এটার জন্য মিটিং দরকার আছে কিনা বা কিভাবে অনুমোদন হতে পারে সেটা একটু ওনার দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে আমি পরবর্তী যে স্টেপ, যে আমার বই নির্বাচন, যেখানে কিনা আগে ছিল অনেক রকমের পার্সেন্টেজ ছিল, যে 20% বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা, 20% মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা, 20% ছিল মন্ত্রী এবং সচিবের কোটা, এই জিনিসগুলো তুলে দেওয়াতে আমি দিতে চাচ্ছি, যেটা আসিফ নজরুল ভাই অলরেডি অনুমোদন করেছেন। এগুলো সব উঠে গেলে আমরা বিষয় ভিত্তিক সবচেয়ে ভালো বই প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে পারবো। কারণ আমাদের গত 30 বছরে যে সাহিত্যিক তৈরি হয়েছে, যে কবি তৈরি হয়েছে, যে প্রাবন্ধিক, যে গবেষক তৈরি হয়েছে, তার কোনো ছাপ গ্রন্থকেন্দ্রের বইয়ের গত কয়েক বছরের তালিকায় নেই। তো ওই কারণে নেই যে নীতিমালাটা সেখানে একটা ভ্রান্তি ছিল, সেখানে প্রবলেম ছিল। তাহলে আমাদের সেই প্রবলেমগুলো থেকে আমরা যদি বের হতে পারি, আমরা নিশ্চিত করতে পারবো যে সবচেয়ে ভালো বই আমরা প্রত্যন্ত অঞ্চলে পাঠাতে পারবো, এবং এটাই গ্রন্থকেন্দ্রের একটা প্রধান কাজ হবে। আমার মনে হয় এটাই একটা বৈপ্লবিক পরিবর্তন হবে এখানে।
এছাড়া যে এতগুলো এন্ডে আমরা কাজ করি, এতগুলো লাইব্রেরিকে এবং প্রকাশকদের সাথে ডিল করে আমাকে একটা মেলা করা কিংবা আন্তর্জাতিক মেলা আয়োজনের যে চেষ্টা আমাদের চলছে, আগামী বছর আমরা একটা আন্তর্জাতিক মেলা করার পরিকল্পনায় আছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক মেলা করার একটা আয়োজনে মিনিমাম 8-9 মাস সময় লাগে। তাহলে 8-9 মাসের মধ্যে অর্থাৎ 25 সালের মধ্যে, এটাও আমার আসিফ নজরুল সাহেবের সাথে কথা হয়েছিল যে আমরা 25 সালের মধ্যে আন্তর্জাতিক মেলাটি আয়োজন করবো। যে এই কাজগুলো করতে হলে আসলে গ্রন্থকেন্দ্রের যে ছোট্ট একটা দপ্তর, যাকে কিনা এটিতে এতগুলো কাজ দেওয়া হয়েছে এবং আমি আরো নতুন নতুন সংযোজন করছি, তাতে করে আমার লোকবল কিন্তু যথেষ্ট নেই। মাত্র 7 জন অফিসার দিয়ে এত এন্ডে কাজ করা সম্ভব না। এই জন্য আমরা ওনার সাথে বসে দুটো অর্গানোগ্রাম করেছিলাম, যে বর্তমান স্ট্যাটাসকে রেখে অথবা বর্তমান স্ট্যাটাস থেকে কিছুটা উপরে উঠে দুটো অর্গানোগ্রাম করা আছে। এই দুটো নিয়েও আমরা বর্তমান উপদেষ্টার সাথে বসবো এবং আশা করি যে এই বিষয়ে কাজ শুরু করব। যে এই কাজটা তো লম্বা হবে, একটা অর্গানোগ্রাম চেঞ্জ করে একটা অর্গানাইজেশনে অনেকগুলো পদ সৃষ্টি করা এবং আমাদের পদগুলো ব্লকড আছে, ওগুলোকে ওপেন করতে হবে। এই কাজটির মধ্যে হাত দিতে যাচ্ছি এই মাসের মধ্যেই। আশা করি যে কয়েক মাসের মধ্যেই গ্রন্থকেন্দ্রের একটা বাহ্যিক চেহারাও একটা পরিবর্তন আসবে। অনেক ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা সবাইকে। বাংলা একাডেমিতে আমাদের একটা সমস্যা গত কয়েক বছর ধরে হয়েছিল, সেটা হলো রাষ্ট্রীয় এবং দলীয় কিছু কর্মকাণ্ড করতে গিয়ে রেগুলার যে কাজ সেগুলো খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বাংলা একাডেমির রেগুলার কাজগুলো ঠিক মতো করা শুরু করতে পারি, তাহলেই বাংলা একাডেমির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পূরণ করতে পারবো। সেটা আমরা করছি, শুরু করেছি এবং আশা করছি সেটার ফল পাওয়া যাবে। কিন্তু তার বাইরেও আমরা কতগুলো নতুন বড় উদ্যোগ নিয়েছি। তার মধ্যে একটা উদ্যোগ আমরা কাজ শুরু করেছি যে বাংলা একাডেমির 100% ডিজিটাইজেশন। সমস্ত প্রকাশনা হার্ড কপির সঙ্গে সঙ্গে ই-বুক ইউনিকোডে ট্রান্সফার করা, অনলাইন বিক্রয় কেন্দ্রকে সম্পূর্ণ অনলাইন বন্দোবস্তের মধ্যে নিয়ে যাওয়া এবং সমস্ত ম্যানেজমেন্টকে অনলাইনে আনা, একটা বড় ডিজিটাইজেশনের প্রকল্প আমরা শুরু করেছি। আশা করছি 6 মাসের মধ্যে আমরা এর সুফল পাবো। বাংলা একাডেমিতে অনেকগুলো পুঁথি আছে, আগে থেকেই একটা কাজ চলছিল, সেটা প্রায় শেষ পর্যায়ে আছে যে আমরা হয়তো 1-2 মাসের মধ্যে এই পুঁথির যথাযথ সংরক্ষণ এবং পাঠ উদ্ধার এবং গ্রন্থ প্রকাশ, এটা একটা বড় কাজের খবর আপনাদের আরো পার্টিকুলারলি দিতে পারবো। এর বাইরে আমি বলবো যে পাঠ্যপুস্তক, সহায়ক গ্রন্থ ইত্যাদির একটা প্রজেক্ট আমাদের শেষ পর্যায়ে আছে। আমরা হয়তো সেটা খুব শিগগির পাবো। কিন্তু যেটা অনেকেরই আকাঙ্ক্ষা, সেটার জন্য ভালো সংবাদ আছে, সেটা হচ্ছে একটা অনুবাদ প্রকল্পের কাজ হয়তো আমরা শুরু করতে পারবো, যেখানে আমরা ক্লাসিক বিভিন্ন ডিসিপ্লিনের ক্লাসিক গ্রন্থগুলো অনুবাদ করার একটা বড় উদ্যোগ নিতে পারবো। তো আমাদের সাধারণ কাজকর্ম চলছে ডিজিটাইজেশন, এবং এই উদ্যোগগুলো যদি আমরা ইমিডিয়েটলি শুরু করতে পারি, আমরা সেটা খুব কাছাকাছি আছি, তাহলে আশা করছি বাংলা একাডেমিকে আমরা অপেক্ষাকৃত নতুন রূপে এবং কার্যকর রূপে দেখতে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যোগদান করি গত সেপ্টেম্বর মাসের 10 তারিখে। আমরা মোট 73 দিন পেয়েছি। এই 73 দিনে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে, প্রথম কথা, শিল্পকলার মূল নীতিটাই একেবারে বদলানোর চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি শিল্পকলা যেন সমাজের কেন্দ্রে স্থাপিত হয়, গণমুখী শিল্প চর্চা হয়, বটম আপ, নিচে থেকে উপরে যেন আসে, উপর থেকে নিচে না হয়, যত রকম সিদ্ধান্ত, উৎসব মুখর বাংলাদেশ এবং হাজার মালভূমির দেশ, যত রকম মত পথ আছে সবকিছু এখানে যেটা প্রকাশিত হয়। আমার উদ্দেশ্য ছিল অর্থনৈতিক স্বচ্ছতা, প্রশাসনিক শৃঙ্খলা, আর এই মূলনীতি যেটা বললাম তা অনুষ্ঠিত শিল্প চর্চা। এখন এই যে আমরা যেটা আপনাকে শোনাবো, আমাদের যে কর্মপরিকল্পনা, সেটা যে 73 দিনে আমরা করেছি, 73 দিনে সেটা প্রথমে আমরা কিন্তু সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি। আমরা কথা বলেছি, মত বিনিময় করেছি, নৃত্য, গীত, আবৃত্তি, নাট্য, চলচ্চিত্র, দৃশ্য মাধ্যম, তার মানে ভিজুয়াল আর্টস, পুতুল নাচ, জাদু, মুখাভিনয়,
এদের সবার সাথে আমরা দলগতভাবে আলোচনা করে আমরা নোটস নিয়েছি। সেখানটা থেকে আমাদের যে পরিচালক বৃন্দের সাথে কথা বলে অনেক বৈঠকের পরে আমরা কর্মপরিকল্পনা তৈরি করেছি, সেটা সারা বছরের জন্য। আমরা 4 মাস নষ্ট করে ফেলেছি নানা কারণে, কিন্তু আমাদের হাতে আছে 8 মাস। সেটা হচ্ছে আমাদের মূল কর্মপরিকল্পনা। তা থেকে আমি কিছু অংশ আপনাদেরকে জানাতে চাই। যেমন চারুকলা বিভাগে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ ও স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশ নির্মাণের রূপরেখা তুলে ধরে বিজয় অনুষ্ঠানমালা। মোট 26টা জেলা অনুষ্ঠিতব্য এই উদযাপন সকল অবহেলিত জনগোষ্ঠীর অংশগ্রহণ, ছাত্র যুবক সহ আপামর মানুষের রাষ্ট্রীয় অর্থনীতি অংশীদারিত্ব প্রকাশের জন্য নানা ফর্মের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হবে। বহুত্ব 2 বহুত্ববাদী জনমানুষের বৈষম্যহীন বাংলাদেশ থিমের আওতায় দলীয় পারফরমেন্সের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী উন্মুক্ত স্থাপনা প্রদর্শনী, যাতে দেশের 5 জন স্বনামধন্য শিল্পী শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তাদের স্থাপনা নির্মাণ করবেন। বিষয় জাতীয়তাবাদ, বাংলাদেশের নতুন বয়ান এবং ক্ষমতাকাঙ্ক্ষা। দ্বিতীয়ত, ঢাকা ও বিভাগীয় শহরগুলিতে বিশেষ করে বিশেষ এলাকায় বৈষম্যহীন বাংলাদেশ দেহঘড়ি শিরোনামে পারফরমেন্স আর্ট তরুণ প্রজন্ম জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বরূপ সন্ধানের অংশ হিসেবে নানান নাটকীয় উদযাপনমূলক ফর্মে উপস্থাপনা করবে। তারপরে ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 ভিত্তিক প্রত্যয়ের প্রতিরোধ বাংলাদেশ শীর্ষক চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, গ্রাফিতি বা দেয়াল চিত্র অঙ্কন ও লিখনের উপস্থাপনার পাশাপাশি আলোকচিত্রে অভ্যুত্থান ও অভ্যুত্থান পরবর্তী সময়ের সাক্ষ্য তুলে ধরে বৃহৎ কলবরের প্রদর্শনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2024 ভিত্তিক গ্রহকল্প শীর্ষক আর্ট ক্যাম্প, দ্রোহ কবিতা পাঠ ও শিল্পী কবির আলাপচারিতার মধ্য দিয়ে জুলাই আগস্ট অভ্যুত্থানের স্বরূপ সন্ধান। এরপরে নাট্যকলা চলচ্চিত্র বিভাগে যেটা পরিকল্পনা করেছে তার ছেকে যদি আমরা বলি, ছাত্র জনতার অভ্যুত্থান তথা জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা, রেমিটেন্স যোদ্ধা, গার্মেন্টস শ্রমিক, কৃষক, এই বাংলার বীরদের জীবনের অবলম্বনে যাত্রাপালার পাণ্ডুলিপি রচনা কর্মশালা এবং নতুনভাবে রচিত পাণ্ডুলিপি নিয়ে নিবন্ধনকৃত যাত্রা দলগুলোর অংশগ্রহণে 4টি যাত্রাপালা নির্মাণ এবং প্রদর্শনীর আয়োজন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে 64 জেলায় একসাথে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় একযোগে স্বল্পদৈর্ঘ্য ও প্রাবল্য চলচ্চিত্র উৎসব আয়োজন করা। বিপ্লবোত্তর সমকালীন ঘটনা উপজীব্য নির্মিত মূকাভিনয়ের প্রযোজনা নিয়ে বিভাগীয়, জেলা, শহর ও উপজেলায় প্রদর্শনীর আয়োজন এবং একজন স্বনামধন্য বিদেশি মূকাভিনয় প্রশিক্ষক দ্বারা ঢাকা অথবা কোনো বিদেশি শহরে মূকাভিনয় কর্মশালার আয়োজন করা। পুঁথি পাঠ, বিচার গান, কবি গান, পালা গান। আপনারা জানেন বিশেষ করে কবি গান আর বিচার গান খুব গুরুত্বপূর্ণ। এরা একেবারে ডিবেট করে, এটা প্রশ্ন তুলে ধরে এবং দুই পক্ষ এটা নিয়ে তর্ক করে। কাজে এই তর্কর ভেতর থেকে আমরা তুলে ধরতে চাই, আমরা নতুন ধরনের বাংলাদেশ এরকম দেখতে চাই। কাজে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে প্রতিবার বিচার গান, কবি গান, পালা গান, ঐতিহ্যবাহী নাট্য প্রদর্শনী, লাঠি খেলা, মঞ্চনাটক, পথনাটক, মূকাভিনয়, যাত্রা ও পুতুল নাচ, জাদু, অ্যাক্রোবেটিক প্রদর্শনের সমন্বয় জনজীবনের উৎসব পালন করে। ছাত্র জনতার অভ্যুত্থানের নানা মুখে ঘটনা নিয়ে নাটক রচিত হবে। স্থানীয় নাটক দলগুলোর উদ্যোগে ও অংশগ্রহণে জেলা, উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় 40টি জেলার ছাত্র জনতার অভ্যুত্থানের নানামুখী ঘটনা নিয়ে নাটক নির্মাণ ও মঞ্চায়ন। পেশাদার নাট্য দলের নাটকের জন্য 1 বছর মেয়াদে এক বছর চুক্তিতে একটা দল গঠন করা। 2024-25 অর্থ বছরে পরীক্ষামূলকভাবে নাট্য প্রযোজনা শুরু করা এবং যাবতীয় বাজেট প্রস্তাবনা পেশ করা হবে। এ লক্ষ্যে একটা নীতিমালা তৈরি করতে হবে। এরপরে আমাদের সঙ্গীত ও নৃত্য আবৃত্তি বিভাগ যারা করছে তা হচ্ছে গণ অভ্যুত্থানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও দ্রোহের গান নিয়মিত পরিবেশন এবং তরুণদের পরিবেশনা এবং শ্রোতা হিসেবে সম্পৃক্ত করা। গণমানুষের সংগ্রামে ও সমসাময়িক বিষয়টি নিয়ে বাহাসের আদলে র‍্যাপ পরিবেশনা, যার প্রথম উপস্থাপন হবে নভেম্বরে গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সংগ্রামকে নিয়ে। সমীর কাওয়াল এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কাওয়ালি অনুষ্ঠান। বিভিন্ন দূতাবাসের সাথে বাংলাদেশের সংস্কৃতি উন্নয়ন এবং সফট কালচারের মাধ্যমে আমাদের যে কালচারাল ডিপ্লোমেসির লক্ষ্যে বিদেশি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা। 20টি বিভাগীয় এবং জেলা শহরের ভ্রাম্যমাণ সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় বধির সংস্থা এবং সুইট বাংলাদেশ এবং এর অংশগ্রহণ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান আয়োজন করা। সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ জেলায় গীতি আলেখ্য যেমন তৌহিদ আলী মুর্শিদ আমার কিংবা আমার আপনার চেয়ে আপন যেজন বাউলের বাড়ি। আর টাঙ্গাইল পৌরসভার মাঠে পঞ্চকবি, হামনাথ, লোক শাস্ত্রীয় আধুনিক গানের শিল্পীদের পরিবেশনের মাধ্যমে বিভাগীয় শহরে
বিশ্ব সঙ্গীত দিবস উদযাপিত হবে। এরপরে রয়েছে আমাদের গবেষণা প্রকাশনা বিভাগের কাজ। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলির সাথে শিল্প গবেষণা সম্পৃক্ত করার জন্য সারা দেশে অংশগ্রহণমূলক অ্যাকশন রিসার্চ PAR চালু করা, বাংলাদেশের জেলা জেলায় শিল্পী ও গবেষকদের জন্য গবেষণার বৃত্তি প্রদান করা, ভারতের সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধে ও নতুন বাংলাদেশের পরিচয়ের সংকল্পে একটি সাউথ এশিয়ান কালচারাল স্টাডি সেল প্রতিষ্ঠা করা এবং দক্ষিণ এশিয়ার গবেষকদের রিসার্চ রেসিডেন্সির আমন্ত্রণ করা, 8টা দেশ থেকে গবেষকের মাধ্যমে সেলের উদ্বোধন করা, একটা কনজারভেটরি রিসার্চ সেল গঠনের মাধ্যমে উপমহাদেশীয় সমসাময়িক সাংস্কৃতিক চর্চা ও হারানো ঐতিহ্য ধরে রাখতে বিশেষ বিষয়ভিত্তিক গবেষণা, যার মাধ্যমে বিশেষ ওরাল স্টোরি টেলিং এখানে প্রাধান্য পাবে। শিশুদের জন্য উপযোগী বাংলাদেশের শিল্প ইতিহাস এবং শিল্পী জীবনে নিয়ে পিকচার বুক, কমিক বুক বা ইনস্টলেশন, নতুন ওয়েব জার্নাল, এডিটোরিয়াল গ্রুপের মাধ্যমে ট্যাবলয়েড পত্রিকার প্রকাশ, মিউজিয়াম অব মডার্ন আর্ট মেমোর যে প্রাইমারি ডকুমেন্ট প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক পাঠকদের জন্য নির্বাচিত প্রবন্ধ ও শিল্প সমালোচনার ইংরেজি অনুবাদ। এরপরে রয়েছে আমাদের প্রশিক্ষণ বিভাগ। সেই প্রশিক্ষণ বিভাগে আমাদের যেটা করেছি, শিশু কিশোরদের জন্য নাট্য প্রক্রিয়ায় সম্পৃক্ত করে তাদেরকে শিক্ষা ও সৃজনশীলতায় অনুপ্রাণিত করার জন্য 7 দিন ব্যাপী স্কুল ভিত্তিক নাট্য প্রশিক্ষণ ও উদযাপন নির্ধারিত 25টা জেলায় 50টি স্কুলে। বৈষম্য বিরোধী আন্দোলনকে বিষয়বস্তু করে সকল জেলায় নাট্যকর্মীদের অংশগ্রহণে 15 দিন ব্যাপী প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালা, নাট্য প্রদর্শনী ও বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে নাট্য উৎসবের আয়োজন। নির্ধারিত 20টি জেলায় 15 দিন ব্যাপী লাঠি খেলার নাট্য ভাষা শিক্ষক প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার প্রদর্শনী, বৈষম্য বিরোধী আন্দোলনকে বিষয়বস্তু করে লাঠি খেলার মাধ্যমে নাট্য কাহিনীর উপস্থাপন। বৈষম্য বিরোধী আন্দোলনে অঙ্কিত গ্রাফিতি বিষয়ক 5 দিনের ব্যাপী নকশিকাঁথা তৈরি করে নকশিকাঁথার কর্মশালা এবং নকশিকাঁথা তৈরি করে কর্মশালা প্রদর্শনী নারীদের অংশগ্রহণের ভেতরে কেন্দ্রীয় আয়োজন। বৈষম্য বিরোধী আন্দোলনকে উপজীব্য করে কেন্দ্রীয় পর্যায়ে মেটাল কাস্টিং এর মাধ্যমে 10 দিন ব্যাপী ভাস্কর্য নির্মাণ বিষয়ে বিশেষ কর্মশালা। বিভাগীয় পর্যায়ে 3 দিন ব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন বিষয়ে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি অঙ্কন কর্মশালা এবং বিভাগীয় পর্যায়ে একটি করে জেলায় 5 দিন ব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলন বিষয়ক পটচিত্র মৃৎশিল্প নির্মাণ কর্মশালা। জাতীয় নৃত্য উৎসবের আয়োজন উপস্থাপনের জন্য নির্মিত নৃত্য প্রযোজনার মানোন্নয়ন বিষয় প্রশিক্ষণ এবং বিভাগীয় পর্যায়ে কাওয়ালি সুফি সঙ্গীতের ব্যাপারে 7 দিনের কর্মশালা এবং শেষটা হচ্ছে এদের বহু সাংস্কৃতিক মেলবন্ধন রচনার লক্ষ্যে পাহাড়ি ও সমতল সঙ্গীতের উপর বিশেষ পরিবেশনা ভিত্তিক 5 দিনের প্রশিক্ষণ এবং সঙ্গীত উৎসব, যেটা পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার জেলায় এটা উদযাপিত হবে। আর প্রযোজনা বিভাগের উল্লেখযোগ্য কর্মের ভিতরে রয়েছে জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ এবং শহীদ ও আহত স্মৃতি সম্মিলিত মাল্টিমিডিয়া VR, তার মানে ভার্চুয়াল রিয়ালিটি, ঢাকা সহ বাংলাদেশের সব স্থানে উপস্থাপন করা। পোস্টারে জুলাই অভ্যুত্থানের শিরোনামে শিল্পী দেবাশিস চক্রবর্তীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত জুলাই অভ্যুত্থানের পোস্টার নিয়ে লাইভ ও VR ইন্টারঅ্যাক্টিভ প্রদর্শনী। অভ্যুত্থান পরবর্তী সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশের শিল্পী ও নির্মাতাদের তৈরি নানা শর্ট 2D 3D অ্যানিমেশন ফিল্ম, VFX এবং মোশন গ্রাফিক্স এর ফেস্টিভ্যাল। ছাত্র জনতার বিপ্লবে যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা উপমহাদেশে উপস্থাপনের জন্য দক্ষিণ এশিয়া নিউ মিডিয়া শিল্পীদের সম্পৃক্ত করে মাস ব্যাপী দক্ষিণ এশিয়া আর্ট ফেস্টিভ্যাল আয়োজন করা। 7 দিন ব্যাপী গেম ও ইন্ডাস্ট্রি বেসড আর্টের কনফারেন্স, গেম ডিজাইন, স্টোরি বা কনসেপ্ট ডেভেলপিং, ক্যারেক্টার ডিজাইন, কনসেপ্ট আর্ট ইত্যাদির মাধ্যমে গেম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যানিমেশন। আর শেষে আমাদের রয়েছে আদিবাসী সেল আছে আমাদের এখানে, বিশেষ করে সেই আদিবাসী সেল বিভাগ নয়, কিন্তু এই সেলেরও একটা নির্দিষ্ট কার্যক্রম থাকে আদিবাসীদের সাথে। আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব ঐতিহ্যবাহী সামাজিক উৎসব নিয়ে আদিবাসী অধ্যুষিত অঞ্চলসমূহে আদিবাসী সাংস্কৃতিক উৎসব ন্যূনতম 15টা আয়োজন করা। আদিবাসীদের প্রথাগত গান, নৃত্য, নাটক প্রভৃতি কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা প্রদান, অনগ্রসর আদিবাসী সম্প্রদায়ের জীবন ও সাংস্কৃতিক এবং ঐতিহ্য বিষয়ক অংশগ্রহণমূলক পার্টিসিপেটরি গবেষণা কার্যক্রম, স্থির চিত্র, ভিডিও চিত্র, প্রামাণ্যচিত্রের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিকট প্রদর্শনী আয়োজন করা। আদিবাসীদের বই, পুঁথি, পাণ্ডুলিপি প্রভৃতি সংগ্রহ, আদিবাসী অধ্যুষিত স্কুল কলেজে শিক্ষার্থীদের নিজস্ব ভাষা এবং সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে সচেতনমূলক লেকচার ওয়ার্কশপ আয়োজন।
আদিবাসীদের বহুল ইতিহাস ও জীবন সংগ্রামের উপর নাট্য প্রযোজন এবং প্রদর্শনীর আয়োজন, নাট্য নির্মাণের ক্ষেত্রে সাঁওতাল বিদ্রোহ, কাপ্তাই বাঁধ সহ যে কোনো ক্রান্তিকালীন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন সংগ্রামে বাঙালিদের সাথে আদিবাসীদের প্রশংসনীয় অংশগ্রহণ তথা এরকম প্রাসঙ্গিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। আর শেষে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে পাহাড়ি এবং সমতল আদিবাসীদের সঙ্গে বৃহত্তর বাংলাদেশিদের সাম্প্রতিক মেলবন্ধন যেটা হয়েছিল বিপ্লবের সময়, সেটা সুদৃঢ় ও একাত্মকরণ এর জন্য প্রযোজনা ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা। এই হচ্ছে আমাদের সংক্ষেপে আমাদের যা কার্যক্রম তার একটা খসড়া। আমি একটু ঢুকছি। থ্যাংক ইউ জামিল ভাই। একটু আমি চুপ হতে পারি? হ্যাঁ, আমি একটু ভূমিকা দেওয়ার পরে শ্যামা আপা আমাদের যে এই নিয়মিত কার্যক্রমের বাইরেও যে প্রায়োরিটির কথা বলা হচ্ছে সেটা নিয়ে আমি আর কথা বলবো। আপনারা জামিল ভাই বা অন্যদের সবার কথা থেকে বুঝতে পারছেন যে আমাদের যতগুলো দপ্তর আছে প্রত্যেকেই, এবং এরা প্রত্যেকে কিন্তু এক একজন শিল্পী, এবং তারা বুঝতে পারছেন যে এই মুহূর্তে তাদের দায়িত্ব কী। এবং বিপ্লবের পরে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ যে কালচারাল রিঅ্যাওয়েকেনিং এবং একই সঙ্গে ব্রিজ তৈরি করা। আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা কিন্তু দুই ভাগ হয়ে গেছিল এবং এটা করানো হয়েছিল। আপনি জামিল ভাইয়ের প্রোগ্রামগুলো যদি দেখেন বা একটু পরে যখন আমরা শ্যামা আপা যখন আমাদের প্রোগ্রামগুলো পড়বে, মানে আমাদের বলতে আমি বোঝাচ্ছি ওগুলো শিল্পকলা বাংলা একাডেমি এরাই বাস্তবায়ন করবে, কিন্তু ওই যে এই নিয়মিত কার্যক্রমের বাইরে যে প্রায়োরিটি সেগুলো পড়লে দেখবেন যে আমাদের ফিলসফির জায়গাটাতে একটা পরিবর্তন এসছে। আমাদের ফিলসফির জায়গার যে পরিবর্তন এসছে সেটা আমি আরেকবার একটু পরিষ্কার করে বলতে চাই যে আমাদের সরকারের প্রথম কথা হচ্ছে যে এই বাংলাদেশটা আসলে সবার, এখানে ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা যাবে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। আপনারা কি কখনো দেখেছেন সেহেরি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় বা এদের কোনো প্রোগ্রাম দেখেননি? বা ধরেন বৌদ্ধ পূর্ণিমা নিয়ে আমি দেখি না, আমার মনে পড়ে না। এবং এটা যে আমরা দেখি নাই এর একটা কারণ আছে। এর কারণ হচ্ছে আমরা এতকাল সংস্কৃতিটাকে একটা ন্যারো জায়গা থেকে দেখেছি। আমরা দেখেছি গান, বাজনা, নাচ, সিনেমা, দ্যাটস অল সংস্কৃতি, এবং যাহা কিছু ইসলামী তাহা কিছুকে আমরা আর আমাদের সংস্কৃতির অংশ বানাতে কুণ্ঠাবোধ করেছি। কিছু মানুষ এগুলো পরিবর্তন করার চেষ্টা করেছিল, তাদের মধ্যে আমরা আমাদের মতো করে ছোট ছোট কাজ করেছি। আমি আমার টেলিভিশন ছবির মাধ্যমে করেছি। জামিল ভাই, আপনার যদি অনেকের মনে থাকবে 92 সালে বা 92 সালে বোধহয় বিষাদ সিন্ধুর মতো কাজ করেছিলেন। ওই সময় মঞ্চে ইসলামী মিথ আনার কারণে জামিল ভাইকে জামাত শিবির বলা হয়েছিল। আবার জামাত শিবিরের অনেকেও, আমি জানি না ওনার এটা দেখেছি কিনা, কিন্তু ওনাকে এই ট্যাগটা দেওয়া হয়েছিল। এখন আমি এই গল্পটা বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের সরকার এবং আমাদের যতগুলো দপ্তর আছে আমরা প্রত্যেকেই একটা বিষয় পরিষ্কার যে আমাদের সাংস্কৃতিক পলিসির মূলে থাকবে যে বহুজন, বহু ধর্ম, বহু ভাষা, সবার সংস্কৃতি এবং সবার সংস্কৃতিকে আমরা বিকাশ ঘটানোর জন্য কাজ করতে চাই। আমরা ওন করি সব কিছু। সো এখন আমরা আমাদের শ্যামা আপাকে বলবো অন দ্যাট নোট আমরা আরেকটু যুক্ত করি যে আমরা 7টা প্রায়োরিটি প্রজেক্ট যেটা বলছি, এটা হচ্ছে আমাদের যে নিয়মিত কার্যক্রম তার বাইরে সরকারের কিছু প্রায়োরিটি সেট করা আছে কিছু কর্মসূচির কারণে। তো সেই কর্মসূচিগুলো নিয়ে যে প্রায়োরিটিগুলো সেট করা হয়েছে সেই প্রায়োরিটিতে আমরা কী কী প্রোগ্রামগুলো করছি, যেগুলো কিছু শিল্পকলা একাডেমি বাস্তবায়ন করবে, কিছু নজরুল একাডেমি করবে, কিছু হয়তো বাংলা একাডেমি করবে, সেগুলোর হাইলাইটগুলো একটু শ্যামা আপা পড়বেন। তারপরে যদি আপনাদের প্রশ্ন থাকে আমি সে প্রশ্ন উত্তর দেবো। থ্যাংক ইউ। এই কর্মসূচিতে আমরা একটি কার্যক্রম বলছি রিমেম্বারিং মনসুন রেভলিউশন বাস্তবায়ন, যা বাংলাদেশের তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা এবং নবতরঙ্গ সৃষ্টি করবে। এর আওতায় আমরা 8জন শীর্ষ নির্মাতা, কন্টেন্ট ক্রিয়েটর বলছি, 8টি বিভাগে 8টি ভিজুয়াল কন্টেন্ট মেকিং কর্মশালার আয়োজন করব এবং এই কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে তারা 8টি মাঝারি বা স্বল্প দৈর্ঘ্য ভিজুয়াল কন্টেন্ট তৈরি করবেন। 8টি নতুন থিয়েটার প্রোডাকশন, নজরুলের গান নিয়ে তরুণদের মধ্যে জনপ্রিয় শীর্ষস্থানীয় শিল্পীদের নিয়ে একটি অ্যালবাম তৈরি এবং এর প্রকাশনা উপলক্ষে কেন্দ্রীয়ভাবে একটি কনসার্টের আয়োজন করা হবে। এই কনসার্ট সারা দেশে সম্প্রচার করা হবে। ফটোগ্রাফিক, পেইন্টিং এবং কার্টুন প্রদর্শনীর চিন্তাধারা আমরা রেখেছি, সেটাও মনসুন রেভলিউশন নিয়ে। দ্বিতীয় কার্যক্রম হচ্ছে তারুণ্যের উৎসব।
আপনারা সবাই জানেন জাতীয়ভাবে বাংলাদেশ ডিসেম্বরে 2024 সালে আমরা তারুণ্যের উৎসব আয়োজন করছি। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তার সকল উইং গুলোকে নিয়ে ব্যাপকভাবে সেখানে অংশগ্রহণের পরিকল্পনা করেছে। তৃতীয়টি হচ্ছে দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচি। বাংলাদেশের শিশু, কিশোর, যুবক যুবতীর মধ্যে নতুন সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা একটি দেশব্যাপী প্রতিভা সন্ধান কর্মসূচির আয়োজন করতে যাচ্ছি, যার একটি নীতিমালা আমরা তৈরি করছি। চতুর্থ পর্যায়ে আছে ডিজিটাল এবং ওরাল হিস্ট্রি প্রকল্প। এটা রিমেম্বারিং মনসুন রেজুলেশনে যে লক্ষ লক্ষ মানুষ যুক্ত হয়েছে তাদের অংশগ্রহণের ইতিহাস ভিডিও ক্যামেরায় রেকর্ড করে আমাদের কাছে পাঠানোর জন্য আমরা খুব দ্রুতই একটি নোটিশ করব, যাতে আমরা এই বৃহৎ ডিজিটাল একটি আর্কাইভ তৈরি করতে পারি। আপনার অভিজ্ঞতা, অংশগ্রহণ বা আপনার চোখে দেখা গল্প আপনি আপনার মোবাইল ক্যামেরায় রেকর্ড করে পাঠাতে পারেন। এই ভিডিওগুলো আমরা ব্যাপকভাবে বিভিন্ন মিডিয়াতে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করব। তৃতীয় পর্যায়ে আছে বাংলা একাডেমি সৃজনশীল লেখালেখি কর্মশালা এবং গবেষণা প্রকল্প। বাংলা একাডেমি কর্তৃক প্রতিশ্রুতিশীল লেখকদের জন্য সৃজনশীল লেখালেখি কর্মশালা এবং বই প্রকাশনার একটি কার্যক্রম আমরা হাতে নেব। এর আওতায় 35টি গবেষণা প্রকল্প 10টি এবছরই যাতে বেরোতে পারে সেই চেষ্টা আমরা করব। এবং এই বিষয়ে আমরা গবেষণা বৃত্তি দেব, যেটি বাংলা একাডেমি থেকে দেয়া হবে, সে তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ষষ্ঠ পর্যায়ে আছে জাতীয় জাদুঘরের আধুনিক ভিডিও প্রক্ষেপণ ব্যবস্থা। জাতীয় জাদুঘরের অডিটোরিয়ামে প্রক্ষেপণ ব্যবস্থার আধুনিকীকরণ, যাতে স্টেজ পারফরমেন্স সহ আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র, ডকুমেন্টারি এবং অন্যান্য সকল ভিজুয়াল কন্টেন্ট সারা দেশব্যাপী আমরা একই সাথে প্রচার করতে পারি। এটি সারা বছর ব্যাপী আমরা একটা নির্দিষ্ট কর্মসূচি তৈরি করে দেবো। সারা বছর ব্যাপী এটি আমাদের প্রতিটি জেলা শিল্পকলা একাডেমির যে স্টেজ আছে সেখানে, ঢাকায় কেন্দ্রীয় বিভিন্ন স্টেজগুলোতে যেটি প্রচার করা যায়, সেই আধুনিকীকরণের জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। সর্বশেষ যেটি আছে শো ক্রিয়েটর ওয়ার্কশপ। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওটিটি প্ল্যাটফর্মের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল তরুণ তরুণীদের মধ্যে শো ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর কর্মশালার আমরা আয়োজন করব। অসংখ্য ধন্যবাদ। আমি একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে সাংবাদিক ভাই বোনদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। প্রথমে যেটা পড়া হয়েছে রিমেম্বারিং মনসুন রেভলিউশন, এটা একটা বিশেষ কর্মসূচি যেটা জুলাই মাসে প্রদর্শনের জন্য তৈরি করা হচ্ছে। ধরা যাক যে 8টা বিভাগীয় শহরে ওয়ার্কশপ হবে, ফিল্ম মেকিং ওয়ার্কশপ, আপনার ভিজুয়াল কন্টেন্ট বলছি। সেখানে বাংলাদেশের শিশু নির্মাতারা যাবে, তারা ওয়ার্কশপ করাবে। আমি মনে করি যে মানে জাস্ট উদাহরণ দিয়ে বলছি যে কোনো একজন আমাদের খ্যাতিমান ফিল্ম মেকার বাংলাদেশের তরুণদের কাছে গ্রহণযোগ্য, তারা যদি ওই একটা বিভাগীয় শহরে যায়, ওটা ওই শহরের মধ্যে এক ধরনের নতুন প্রাণের স্পন্দন তৈরি করবে। এবং ওই ওয়ার্কশপ থেকে আমরা একটা 40 মিনিটের শর্ট ফিল্ম পাবো, বা যেটাকে ভিজুয়াল কন্টেন্ট বলা হচ্ছে। এর বাইরে একটা থিয়েটার প্রোডাকশন যেটা তৈরি করা হবে, এটা নিয়েও আলাপ আলোচনা শুরু করবে শিল্প একাডেমি। আর নজরুলের গান নিয়ে যেটা, এটাও জুলাইতে রিলিজ করা হবে, একটা রক অ্যালবাম করা হবে অ্যাকচুয়ালি। মানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে রবীন্দ্রনাথের গান এখনকার প্রজন্মের কাছে পৌঁছানোর পিছনে কিন্তু অর্ণবের ওই অ্যালবামটার একটা বিশাল ভূমিকা ছিল। নজরুলের গানের ক্ষেত্রে আমি মনে করি যে এই ভূমিকাটা এখন পর্যন্ত মিসিং আছে। শিবলি ভাই এই বিষয়ে কাজ করছেন অলরেডি। বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যান্ড যারা আছে, রক ব্যান্ড, ওদের সঙ্গে কথা বলে একটা রক অ্যালবাম তৈরি করবে, এবং রক অ্যালবাম পাবলিকেশন উপলক্ষে ঢাকায় একটা সেন্ট্রাল কনসার্ট হবে, যেটা আমরা ব্রডকাস্ট করব কান্ট্রি ওয়াইড। আর তারুণ্যের উৎসবটা আমি একটু ব্যাখ্যা দিই। তারুণ্যের উৎসবটা হচ্ছে যে যেটা বিপিএল এর সহযোগিতায় হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আরও কয়েকটা মন্ত্রণালয়ের সহযোগিতায়। এটা প্রায় দেড় মাসের মতোই হবে। ওখানে আমরা কালচারাল যে প্রোগ্রামগুলো হবে সেটা নিয়ে পার্টিসিপেট করবো আমরা, আমাদের সঙ্গে সহযোগিতা করবে শিল্প একাডেমি এবং অন্যান্য যারা আছেন। ডিজিটাল ওরাল হিস্ট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আপনারা জানেন যে অপরাধীর প্রথম লক্ষ্য থাকে অপরাধের চিহ্ন মুছে ফেলা, এবং আপনি দেখবেন যে অপরাধী ফার্স্ট যে কাজটা করে সেটা হচ্ছে অস্বীকার করে, ডিনায়াল। আপনি যদি বাংলাদেশে যারা গণহত্যা ঘটিয়েছে জুলাইতে, তাদের এখনকার কার্যক্রম দেখেন, তারা এখনও অস্বীকারের উপরে আছে, তারা কিন্তু কেউ স্বীকার করেনি। আপনি কিন্তু শোনেননি যে কেউ স্বীকার করেছে, ক্ষমা চেয়েছে, নো, তারা এটা ক্ষমা চাচ্ছে না। এই যে অস্বীকার করা, এটা হচ্ছে অপরাধীর একটা প্রথম কাজ। এখন এইটাকে আমরা কাউন্টার দেওয়ার জন্য কি করব? শুধু বিবৃতি দিয়ে কাউন্টার দিলে হবে না।
কিছু কাউন্টার দিতে হবে ক্রিয়েটিভ ওয়েতে, যেটা এই যে 8টা ভিজুয়াল কন্টেন্ট হবে এবং যে ওখানে যে 8টা ওয়ার্কশপ হবে, এখান থেকে 80টা ফিল্ম মেকার বেরোবে, ছেলে মেয়ে, এবং তারা কিন্তু বের হয়ে বসে থাকবে না। ফিল্ম বা যে কোনো শিক্ষার আগুনটা হচ্ছে আপনি একবার শিখে ফেললে আপনাকে প্রকাশ করতে চাইবেন। আমাদের এই 8টা কন্টেন্টের বাইরেও তারা তাদের নিজেদের ছবি বানাতে থাকবে। অ্যান্ড আই বিলিভ যে এইটা এক ধরনের সাংস্কৃতিক উন্মাদনা তৈরি করতে পারে। এখন এই ক্রিয়েটিভ কাজগুলো তো হবে, এই ভিজুয়াল কন্টেন্ট হবে, থিয়েটার প্রোডাকশন হচ্ছে 8টা, রক অ্যালবাম হচ্ছে, কনসার্ট হচ্ছে, কিন্তু ক্রিয়েটিভ কাজের বাইরেও একটা বড় কাজ বোধহয় হচ্ছে আর্কাইভ করা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ফ্যামিলির কথাগুলো আর্কাইভ করা, তাদের পরিবারের তারা অ্যাকাউন্টটা আমাদের বিবেচনা, আমাদের সংরক্ষণ করা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া যারা আহত হয়েছেন অথবা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অথবা যারা এক্সপিরিয়েন্স করেছেন কি ঘটেছে, আমরা সবাইকে আহ্বান জানাবো, প্লিজ টেক ইউর মোবাইল, আপনার মোবাইল নিয়ে ফ্রন্ট ক্যামেরাতে আপনি আপনার অ্যাকাউন্টটা বলেন, আপনার অভিজ্ঞতাটা বলেন, আপনি কিসের ভিতর দিয়ে গেছেন। কারণ আমরা সবাই জানি জুলাইয়ের 36 দিনে বাংলাদেশ কিসের ভিতর দিয়ে গেছে। এই ইতিহাসটা ডিজিটাল ওনারা মোবাইলে পাঠানোর পরে আমরা এটা নিয়ে কয়েকটা ইনস্টলেশন আর্ট এক্সিবিশন করব উইথ দেয়ার ভিডিও অ্যান্ড অডিও। পাশাপাশি আমরা এটা আর্কাইভ করব। আর্কাইভ থাকার সুবিধাটা হচ্ছে, আপনি ভাবেন যখন 5-10 লক্ষ লোক এই তাদের স্টেটমেন্টটা ভিডিওতে পাঠাচ্ছে, অপরাধীর কিন্তু এটা থেকে পালাবার আর কোনো রাস্তা থাকবে না। আগামী 50 বছর অপরাধী এটা থেকে পালাতে পারবে না। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একই সঙ্গে আমি যেমন বলেছি, আমরা উই আর ভেরি অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার নিউ কালচারাল অ্যাপ্রোচ, এবং আমাদের সমাজের সেন্সিটিভ জায়গাগুলো কি সেটার ব্যাপারে আমরা অ্যাওয়্যার। সেই কারণে আমরা এই ঘোষণা দেওয়ার সময় এটা বলবো যে যারা অনেকে আছেন ধর্মীয় কারণে তাদের চেহারা দেখাতে চান না, যেমন আমার বাবাই ধর্মীয় কারণে ছবি তুলতো না, তাদের উদ্দেশ্যে বক্তব্য থাকবে যে আপনি রেকর্ড করে ভিডিওতে পাঠান আপনার অ্যাকাউন্টটা, কিন্তু উল্লেখ করে দেন যে আপনি আপনার ছবি প্রচার করতে চান না। তখন আমরা ওই যারা এটা লিখবেন তাদের ভিডিওটা আমরা ব্যবহার করব না, শুধু অডিওটা আমরা আর্কাইভ করব, এবং অডিওটা ওই যে ইনস্টলেশন এক্সিবিশন হবে সেখানে অডিওগুলো থাকবে। এবার আসি হচ্ছে 3 নম্বর বাদ দিয়ে। সরি, আমি 3 নম্বর বাদ দিয়েছি, যেমন রয়েছে, থ্যাংক ইউ। ট্যালেন্ট হান্ট কর্মসূচি, এটা শিল্পকলার আগে একটা ছিল, তবে এটা আমরা এবার এটাকে ওয়াইড করতে চাই। আমার এই বিষয়ে আমাদের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, তার সঙ্গে কথা হয়েছে। আমরা শিগগিরই 2 মন্ত্রণালয় মিলে কাজ করব। আমরা চাই একটা বড় রকমের ট্যালেন্ট হান্ট করতে, এবং এটা বিটিভি এবং কোনো একটা বেসরকারি চ্যানেলকে আমরা সাথে নিতে চাই, যাতে আমরা 2 রকমের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এবং এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা অনেক আরও ওপেন হব। যেমন র্যাপ হ্যাজ বিকাম এ ভেরি ইম্পর্টেন্ট টুল এখনকার সময়ের তরুণদের জন্য, এবং তাদের এক্সপ্রেশন, তারা যে কথাটা বলতে চায়, এটার জন্য র্যাপ একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে। এবং আপনারা এই আন্দোলনে দেখেছেন যে র্যাপের ভূমিকা কী। ফলে আমরা এই ট্যালেন্ট হান্ট ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো আছে, যেটা আমরা দেখে আসছি, নতুন কুড়িতে দেখেছি, দ্যাট ওয়াজ সুপার পপুলার, এছাড়া আরও অনেক অনুষ্ঠান দেখেছি, সেগুলোর পাশাপাশি আমরা এই নতুন অনেকগুলো বিষয় ঢুকবে। র্যাপ ঢুকবে। র্যাপ হচ্ছে, র্যাপকে আমি বলি নতুন, একটু জামিল ভাই যেটা বললেন যে ওটা কি বলে, এই যে 2 জন তর্ক করে যে বাহাস, সো আমাদের ফোক বাহাসের মডার্ন সংস্করণ হতে পারে র্যাপ। আর এমনকি আমরা স্ট্যান্ড আপ কমেডিও এখানে ইনক্লুড করতে পারি। অর্থাৎ ট্র্যাডিশনাল সাবজেক্টের বাইরেও আরও মডার্ন কী কী করা যায় এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি এই ট্যালেন্ট হান্ট কর্মসূচিটা, আপনাদের সবার মনে আছে একসময় যখন নতুন কুড়ি হতো, প্রত্যেকটা বাসায় মা বাবারা বলতো আগামী বছর বাচ্চাকে ট্রেন আপ করতো যে আগামী বছর তার বাচ্চা যেন ওখানে জিততে পারে। আমরা এই উন্মাদনাটা সারা দেশে ছড়িয়ে পড়ক চাই। কারণ আপনি দেখেন, শিশু কিশোর জন্য কিছু নাই, এমনকি তরুণদের জন্য কিছু নাই। এখন আমরা বারবার বলি তরুণরা বিপথে যাচ্ছে, বিপথে যাবে না, তারা করবে এটাকে, তাদের জন্য তো আমরা কোনো কাজ দিইনি। সো এই কারণে আমরা এই ট্যালেন্ট হান্টটা শিশু কিশোরের বাইরেও তরুণদের পর্যন্ত রাখছি, অর্থাৎ আমাদের এজ গ্রুপটা একটু বড় পর্যন্ত থাকবে। 5 নম্বর গবেষণা বৃত্তি বাংলা একাডেমির, এটা আপনারা জানেন যে ইতিমধ্যে বিজ্ঞাপন গেছে। আর প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প, এটা অনেকে আছে দেখবেন ফেসবুকে দুর্দান্ত লিখে, হয়তো বই প্রকাশের কথা এখনো ভাবিনি। এই যে তাদের যে ক্রিয়েটিভ এনার্জি, এইটাকে যেন আমরা আমাদের আমাদের মেইন স্ট্রিমে চ্যানেলাইজ করতে পারি, সেটার কাজটা কিন্তু করবে এই প্রতিশ্রুতিশীল নতুন লেখক প্রকল্প। এবং এই প্রকল্পে একটা ওয়ার্কশপ হবে, একটা
তারা এটা একটা ভাতা পাবে এবং তারপরে একটা বইও বের হবে, অর্থাৎ যারা পার্টিসিপেট করবে তাদের প্রত্যেকেরই বই পাবলিশ হবে। জাতীয় জাদুঘর, এটা আপনারা সাংবাদিক ভাইরা সবচেয়ে বেশি জানেন। আমাদের দেশে আগে 3টা হতো, এখন 2টা উৎসব হয় ফিল্ম ফেস্টিভ্যাল, একটা ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু বিদেশ থেকে যখনই আমার যে কোনো বন্ধুবান্ধবরা এসছে যে কোনো দেশ থেকে, এসেই প্রথম বলে যে ফারুকি হোয়াট কাইন্ড অফ প্রজেকশন ইজ দিস, কারণ আমাদের প্রজেক্টরটা হচ্ছে সিম্পল মাল্টিমিডিয়া প্রজেক্টর, যেটা পৃথিবীর কোথাও ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রজেক্টর ব্যবহার করা হয় না। আমরা সিনেমা হল স্ট্যান্ডার্ড যে প্রজেকশন সিস্টেম সেটা এখানে স্থাপন করতে চাই এবং এটার ফলে যেটা হবে আমাদের ফেস্টিভ্যালগুলো ভালো প্রজেকশন সিস্টেমে হবে, পাশাপাশি এটা যেন একটা সেলফ সাস্টেনিং প্রজেক্ট হয়। সারা বছর কি করে শো করা যায়, সেখানে আপনি দেখেন এখন পৃথিবীর বিভিন্ন দেশে আর্ট হাউস চেইনেও কিন্তু প্রায় মেইন স্ট্রিম মুভি দেখায় মাঝে মধ্যে, যাতে সে সার্ভাইভ করতে পারে। সে 20টা আর্ট হাউস দেখাচ্ছে, 3টা হয়তো মেইন স্ট্রিম থেকে নিয়ে দেখাচ্ছে, তার সার্ভাইভালের প্রশ্নে যাতে তার আয়টা হয়। এটার পদ্ধতিটা কি হবে সেটা আমরা একটা কমিটি করে সেটা নিয়ে দেখব, কিন্তু এটাকে আমরা সারা বছর ব্যাপী প্রদর্শনীর ব্যবস্থা করতে চাই। মানে জাতীয় জাদুঘরে আপনি সারা বছর সিনেমা দেখতে যেতে পারবেন, এই ব্যবস্থাটা হবে। 7, আপনারা জানেন যে দিস ইজ দ্য এজ অফ ওটিটি এবং ইয়াং ছেলেমেয়েরা তারা প্রত্যেকেই ওটিটির জন্য শো তৈরি করতে চাচ্ছে। শো মানে যেটাকে আমরা সিরিজ বলি। আমরা ইতিমধ্যে কথা বলছি, অনেক দূরে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এখনই নামটা বলছি না। ইন্টারন্যাশনালি রিনাউন্ড এবং যারা জানে যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে কী করে শো বানানো হয়, আমেরিকাতে কী ধরনের পদ্ধতি ফলো করে, কোরিয়াতে কী ধরনের পদ্ধতি ফলো করে, আবার কোন পদ্ধতিগুলো সব জায়গাতেই ফলো করা হয়, এই জিনিসগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েটারদের, বাংলাদেশে যারা প্রতিশ্রুতিশীল কন্টেন্ট ক্রিয়েটার আছেন ছেলে মেয়ে, এদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ আয়োজন করা হবে এবং এটাও আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে আছে। এটা এই বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা করব। সো এটা হচ্ছে দ্যাটস দ্য ডিটেল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কাউকে, কিন্তু প্রশ্নগুলো এটার মধ্যেই মানে সাবজেক্টের মধ্যে। সরি তিনি বলেছেন বিগত দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে দেবতা বানিয়ে ফেলা হয়েছিল, তাকে আপনারা দেবতা থেকে মানুষের কাছে আনবেন, সেটি কিভাবে করবেন? আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানকে আপনারা কিভাবে স্বীকার করবেন? ধন্যবাদ। যিনি বলেছেন এখানে তো অবদান অস্বীকার করার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে তাদেরকে ফ্যাসিস্টরা এমন একটা ভাবমূর্তিতে তুলে ধরেছিল যেটা আসলে তারা এক ধরনের ডিভাইডেড এন্ড রুল করার জন্য একটা টুলস হিসেবে ইউজ করেছিল তাদেরকে। রবীন্দ্রনাথ, আমরা যেমন নজরুলকে ভালোবাসি, রবীন্দ্রনাথকেও ভালোবাসি। শেখ মুজিব, বঙ্গবন্ধু শেখ মুজিবের তার যে ভূমিকা মুক্তিযুদ্ধের, সেই ভূমিকাটা আমরা স্বীকার করি, কিন্তু তাকে তাকে হিরো বানাতে যে বাকি যে আমাদের যে ফাউন্ডিং ফাদার্স যেটাকে বলা হয় তাদেরকে যে অস্বীকার করা হয়েছে, এটাকে আমরা ভেঙে দিতে চাই, দিয়ে যার যেটুকু অবদান সেই অবদানের জায়গায় তাকে রাখতে চাই। এটার নয় হচ্ছে দেবতা থেকে মানুষের কাতারে নামিয়ে আনা। ডিসি সাহেব, আমার একটা প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুই তো কাজী নজরুল ইসলামকে ভারত থেকে এনে বাংলাদেশের জাতীয় কবি বানিয়েছিল। এটা অস্বীকার করা হচ্ছে না, আমরা তো বলছি না এটা অস্বীকার করছি না। আপনার এই কথাটা এই জন্য উঠেছে যে আগে আমরা এরকম কথা শুনিনি, মানে আপনার কথার মধ্যে জিনিসটা এরকম করে আসছে। রবীন্দ্রনাথ আগে অনেক মহান করা হয়েছিল, নজরুলকে এরকম কোন ডিভাইডেশনের কথা মানে ঠিক কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এই কনক্লুশনে আসলেন? প্রেক্ষিতে এটা বলছেন যে রবীন্দ্রনাথকে মানে আগে একেবারে মহান করে ফেলা হয়েছে, আবার ডিভাইড করা হয়েছে। আমাদের একটু উদাহরণ দিয়ে বলবেন যে কোন ঘটনার প্রেক্ষিতে আপনি এইভাবে বলছেন? 16 বছরে যেভাবে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে সেভাবে নজরুল জয়ন্তী পালন করা হয়নি। এবং আমাদের পাঠ্যপুস্তকগুলো থেকে নজরুলের রচনাকে কমিয়ে দেওয়া হয়েছে।
কোন ক্লাসে ঠিক কোন উদাহরণ দিয়ে আমি বলবেন? এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু ইয়া থেকে ক্লাস 10 পর্যন্ত অনেক বই থেকে নজরুলের রচনা এমন একটা উদাহরণ আপনি একটা কি উদাহরণ দিতে পারেন আমাদের? বাংলা ডিপার্টমেন্ট থেকে নজরুলের আচ্ছা, একজন বলেন, ডোন্ট ক্রস ওয়ান বাই ওয়ান প্লিজ। হ্যাঁ, আমি এই মুহূর্তে একবার স্পেসিফিক করে বলতে পারছি না, কিন্তু আমি আমার ইনস্টিটিউটের ব্যাপারে আরেকবার বলবো, একদম শিওর আপনি উনি বলবে। হ্যাঁ, আরেকজনকে আমরা অপমান করি। আপনার এই বক্তব্যের মধ্যে দিয়ে এখন কি রবীন্দ্রনাথকে আবার মানে অমানুষ করে ফেলা হয় কিনা? মাস্টার্স থেকে কি নজরুলকে সরানো হয়েছে এরকম বলছিল? বড় বইতে তাকে যে দেবত্ব দেওয়া হয়েছে, ও, আচ্ছা। সেখান থেকে আমরা নজরুলকে যেমন ভালোবাসি, আমরা নজরুলকে যেমন ধারণ করি, রবীন্দ্রনাথকেও তেমন ধারণ করি। আমি সেই লেভেলটাই আপনার এই দেবতা শব্দটি দেবতা বানানো হয়, যুগে যুগে অন্য শব্দও তো আছে। আচ্ছা শোনেন, মানুষকে পূজনীয় করা হয়। আচ্ছা। শেখ মুজিবের মূর্তি বানিয়ে কিভাবে শেখ মুজিবকে দেবতা বানানো হয়েছে? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। শব্দটাই আমি ব্যবহার করবো। আমার একটা প্রশ্ন ছিল, কাজী নজরুল আচ্ছা, আমি একটু বলি। যেমন শ্যামা সঙ্গীত আছে, হামনাথ আছে, তেমন আবার কীর্তন আছে। আমরা কি শুধু হামনাথকে প্রমোট করবো না শ্যামা সঙ্গীত, মোটেই না। কীর্তন সব আমরা নজরুলের সমস্ত কিছুকেই প্রমোট করবো। নজরুল হচ্ছে রবীন্দ্রনাথকে একদল মানুষ সাম্প্রদায়িক বানিয়ে ফেলেছে, কিন্তু রবীন্দ্রনাথ সেটা না। রবীন্দ্রনাথ সবার। তো আমরা নজরুল সবার, নজরুলের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাকেই হাইলাইট করব। উনি যেমন শ্যামা সঙ্গীত যেমন করেছে, কীর্তন করেছে, হামনাথ করেছে, সবই এই অর্থে নজরুল হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কবি। এই জন্য আমি বলছি রবীন্দ্রনাথ কি অসাম্প্রদায়িক? না, আমি সেটা বলছি না, রবীন্দ্রনাথকে মিসইউজ করা হয়েছে, আমি সেটা বলছি। আচ্ছা, জামিল ভাই একটু কি বলতে চাচ্ছেন? আচ্ছা, একটু জামিল একটা মিনিট বলি। প্রশ্নোত্তর ইজ ভেরি নাইস, লেটস ফলো ওয়ান থিং। একজন প্রশ্ন করেন, একজন উত্তর দেন। এখানে মানে ফ্লোর ক্রসিং এর প্রয়োজন, এটা সংসদ না। প্রশ্ন আসে ফারুকি ভাই, অনেকের প্রশ্ন আসে, তো ওইটার সংশ্লিষ্ট না দেখেন, রবীন্দ্রনাথকে কিভাবে যে দেবতার কথাটা উনি বলছিলেন, এই ভারত বাংলাদেশ একটা মৈত্রী চুক্তির ভেতরে কোটি কোটি টাকা খরচ করা হয়েছিল রবীন্দ্রনাথের নাটকের উৎসব করার জন্য। এখানেও করা হয়েছে, ভারতেও করা হয়েছে, কলকাতায় করা হয়েছে, বাংলাদেশে করা হয়েছে। উনি যেটা বলছে সেটা সেইভাবে নজরুল প্রমোটেড না। স্টেট নেভার প্রমোটেড নজরুল লাইক দ্য স্টেট প্রমোটেড রবীন্দ্রনাথ ঠাকুর। তার কারণ ছিল খুব পরিষ্কার ভাবে, একেবারে আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে। একটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 62 সালে যখন 65 না 64 সালে যখন রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হচ্ছে। 61 সালে সেই রবীন্দ্র শতবার্ষিকী পালন করা কেন্দ্র করে নিয়ে এই আমাদের ছায়ানট থেকে নিয়ে রবীন্দ্র, তার কারণ ছিল খুব পরিষ্কার ভাবে, একেবারে আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাসের দিকে তাকান, তাহলে দেখবেন দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে। একটা হচ্ছে আমাদের 21শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 62 সালে যখন 65 না 64 সালে যখন রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হচ্ছে। 61 সালে সেই রবীন্দ্র শতবার্ষিকী পালন করা কেন্দ্র করে নিয়ে এই আমাদের ছায়ানট থেকে নিয়ে রবীন্দ্রনাথ আমাদের কাছে এমন একটা কালচারাল আইকন তৈরি হয়ে গেছেন যে আমাদের জাতীয়তাবাদের ভিত্তিভূমি দুই জায়গায়। কিন্তু আমরা ভুলে গেছিলাম এবং রাষ্ট্র ভুলে গেছিল যে রবীন্দ্রনাথ কিন্তু জাতীয়তাবাদকে অস্বীকার করেছেন। তার একটা বই আছে, গ্রন্থ আছে, ন্যাশনালিজম, এবং তিনি সারা পৃথিবীতে বলেছেন জাতীয়তাবাদ কোনো বিষয় না। কিন্তু আমাদের জাতীয়তাবাদের ইতিহাসে এই দুইটা ঘটনা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য কথাটা এসছে। যেমন আমাদের বিভাগে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুলের নাটক পড়ানো হয় না, বা নাটক নাই, কিন্তু রবীন্দ্রনাথের নাটক আছে। এই জায়গাটা থেকেই খালি কথাটা বলা হচ্ছে যে আমরা যদি রিভিশন করতে পারি, কাউকে এককভাবে প্রমিনেন্ট না করে সবাইকে নিয়ে যদি বাংলাদেশ করতে পারি, ঘটনাটা এইখানে। থ্যাংক ইউ জামাল ভাই, আমি এই কথাই বলতে পারবো। আচ্ছা, প্লিজ একটু পরিচয় দিয়ে বলেন কে কোন জায়গা থেকে আসছে না, কারণ আমি তো পরিচয় নাই এই জন্য। আপনি কোন? জি বলেন। হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় সংস্কৃতি কার্যক্রমের পাশাপাশি পাঠ্যাভ্যাস তৈরি করার জন্য বিভিন্ন সারা দেশে তৃণমূল থেকে সেন্ট্রাল পর্যন্ত কাজ করে থাকে, পাশাপাশি অন্য মন্ত্রণালয় করে থাকে। তো প্রতি বছর যখন নতুন বই কেনা শুরু হয়, তখন দেখা যাচ্ছে একটা বই তালিকা দেওয়া হয়, যেটা ম্যাডাম বলছেন একটু আগে, কিভাবে একজন গত 2022-23টা বই কিন্তু এক বছর লেগে যাচ্ছে, লেখে বড় হয়েছে হয়ে গেছে। আপনার মন্ত্রণালয় এই ধরনের বইয়ের মানে কোন ক্যাটাগরিতে আনবেন, কোন ধরনের বই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা
আফসানা আপা গ্রন্থকেন্দ্রের ব্যাপারে বলতে পারবেন। আর আপনি যে প্রসঙ্গ বলেছেন যে একজন 29টা বই লিখে ফেলেছেন, দেখেন এর আগে অনেক কিছু হয়েছে আমরা জানি, এবং এই প্রসঙ্গেই তো এই আলোচনাগুলো চলছে। আমরা ওই জিনিস আর পুনরাবৃত্তি করতে চাই না, আমরা বদলে ফেলতে চাই। আফসানা আপা, আপনার কিছু বলা আছে আমার উত্তরে? আসলে আমার মনে হয় যে আমরা বর্তমান আর ভবিষ্যৎ নির্মাণ করতে চাই। সেখানে অতীতে কি হয়েছে এগুলো টেনে কথা বলা আসলে একেবারেই সময় নষ্ট। যে কথাটা আমি আমার বক্তব্যে বলেছিলাম যে 20% মন্ত্রী এবং সচিবের কোটা ছিল, সেখানে ওনারা যাকে খুশি তার বই নিয়েছেন এবং তার বই ওনারা প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়েছেন। আমরা সেটা করবো না বলেই নীতিমালাটা বদলাচ্ছি, যাতে করে এরকম কোনো সুযোগ আর না থাকে। সেখানে সব কমিটি একমাত্র 100% বইয়ের সিদ্ধান্ত নেবে যে কতটা। আমি মনে করি কমিটিতে ওরকম প্রজ্ঞাবান মানুষই থাকবেন যারা জানবেন যে প্রত্যন্ত অঞ্চলে, জেলা শহরে, বিভাগীয় শহরে ছেলে মেয়েদের কি পড়া উচিত। আমরা বেসরকারি লাইব্রেরিতে পড়াশোনা করে কিন্তু বড় হয়েছি, সেখান থেকেই কিন্তু আমাদের পাঠাভ্যাস তৈরি হয়েছে। সুতরাং আমি চাই আমার জাতীয় বন্ধুদের থেকে সেই বইগুলোকেই তারা যেন পায় হাতে, যে তারা বলতে পারে তারা বড় হতে হতে দেশের সব গুরুত্বপূর্ণ বই তাদের হাতের কাছে ছিল। আপনার নাম আর পরিচয়টা একটু বলে, তার আমি বুঝতে সুবিধা হবে। নিউজ 24। না, এটা কিভাবে ছড়াচ্ছে আমি জানি না। আমার জন্মদিন আজকে না, এটা কে ছড়াচ্ছে আমি জানি না। না না no, I don't know how, I don't know. জন্মদিন পদত্যাগ কত কিছু ছড়ায়। Yeah, let it. সব ধর্ম, সব ভাষার মানুষের জন্ম হয়, সব ভিন্ন মতের মানুষেরও এই দেশে বসবাস হবে কিনা, নাকি আগের সরকার মতো ভিন্ন মত হলে সেখানে খরচ নেমে আসবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি এর আগে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশ এবং সারা বিশ্ব ছড়িয়ে দেওয়ার জন্য আপনি কাজ করছেন, অবশ্যই সেটা করবেন আপনি। পাশাপাশি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে এই প্রজন্মের কাছে তুলে ধরার জন্য সেটাও আপনার প্রায়োরিটি লিস্টে আছে। মুক্তিযুদ্ধের চেতনা রিনিউড হয়েছে 24-এর অভ্যুত্থানে। মুক্তিযুদ্ধের চেতনা বলে বলে শব্দটা শেষ করে ফেলা হয়েছে। স্বাধীনতার আসল চেতনাটা কি ছিল? স্বাধীনতার আসল চেতনা ছিল যে আমি আমার দেশ আমার মতো গড়ব এবং দেশটার মালিক সবাই হবে, রাইট? দুঃখজনকভাবে হলো সত্য যে এটা ঘটে নাই বলেই 24টা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন 24 কেবলমাত্র একটা সরকার বদল ছিল না। আপনি জাস্ট তাকান একটু পেছনে ফিরে, যে মানুষগুলো প্রাণ হারিয়েছে তাদের দিকে তাকান, এবং আমি তো মনে করি সারা বাংলাদেশ এই আন্দোলনের সময় মানে কয়েকজন ফ্যাসিস্টের সহযোগী ছাড়া সবাই পার্টিসিপেট করেছে, এবং সবাই একই সঙ্গে আশঙ্কায় ছিল কে কখন মারা যায়। ফলে এটা একটা বড় বিপ্লব। এবং এই বিপ্লবটা কেন হয়েছে? কারণ স্বাধীনতার আসল চেতনাটা বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের মানুষ গত 16 বছর বিশ্বাস করেছে তারা স্বাধীন না। স্বাধীন দেশের কোনো, আপনি কি কখনো শুনেছেন একটা পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেন ইন্ডিয়া থেকে এসে বলছে আমি মোদিজিকে বলেছি আমাদেরকে যেন আবার ক্ষমতায় আনে? দিস ইজ সার্কাস, টোটাল সার্কাস। সো স্বাধীনতার চেতনা যেন 24-এ নবায়ন করার জন্য 24 ঘটেছে। এবং আমি বিশ্বাস করি ভিন্ন মত প্রকাশের যে স্বাধীনতা, সেটাই 24-এরই একটা অঙ্গীকার, এবং সেটা ডেফিনেটলি বাস্তবায়ন করা হবে। এখন ভিন্নমত প্রকাশের নাম এখানে আমি বলে রাখি, না হলে আবার ভুল ব্যাখ্যা হবে। হিটলার ধরেন পতন হয়েছে, এবং হিটলার এরকম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এরকম অত্যাচার করেছে মানুষকে, তারপরে তার পতন হয়েছে, এবং তার যখন বিচার চলছে 6 মাসের মাথায়, 1 বছরের মাথায়, হিটলার কোনো অনুশোচনা করে নাই। কিন্তু হিটলারের পক্ষের লোক এসে বলছে আমাকে ভিন্ন মত প্রকাশের স্বাধীনতা হিসাবে আমাকে এটা বলতে দিতে হবে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাইভে, আমি শব্দটা উচ্চারণ করতে চাই না, যে হত্যা করার কথা বলা হয়েছে। সো এটা কি আপনি মত প্রকাশের স্বাধীনতা বলবেন? নিশ্চয়ই না। সো আমার মনে হয় মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে ওইটা, ইউ ক্যান ক্রিটিসাইজ এনিওয়ান, কিন্তু যে খুনি তার বিচারকে আপনি যদি বিঘ্ন ঘটানোর জন্য কিছু বলতে চান, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলবো কিনা আমি জানি না। ফারুকী ভাই, 1971 সালে, আমরা এখন 2024 সালের আন্দোলনের একটা 1971 সালে আমরা জানি যে আমাদের ইয়েতে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি ছিল
যারা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করতেন, বাংলাদেশকে ধারণ করতো না, তারা মাপ চায়নি এখনো। সেই একই প্রসঙ্গ আমরা দেখতেছি যে 2024 সালেও যারা অঘটন ঘটিয়েছে তারা বা হত্যাযোগ্য চলিয়েছে তারা মাপ চায়নি। দুটার মধ্যেই কোনো সিমিলারিটি আপনি দেখেন কিনা? আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন যদি আপনি মনে করেন যে মুক্তিযুদ্ধ, যদি মনে করেন যে মুক্তিযুদ্ধ, 1000 বছরের বাঙালির সবচেয়ে বড় অর্জন যদি মুক্তিযুদ্ধ মনে করেন, মুক্তিযুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধাদের স্লোগান ছিল জয় বাংলা। এখন কে কুকুর, কে বিড়াল, কে জয় বাংলা স্লোগান নিল বলে আমি জয় বাংলা স্লোগান নিতে পারবো কি না, এইটা হচ্ছে আপনার কাছে প্রশ্ন। আমরা কি সেক্ষেত্রে ঠিকভাবে কি? আচ্ছা, এটা এই প্রশ্নের মধ্যে আমি যেতে চাচ্ছি না, যেহেতু আমার সাবজেক্টের মধ্যে এটা পড়ছে না। আই আন্ডারস্ট্যান্ড, এই প্রশ্নের মধ্যে আমি যেতে চাচ্ছি না। আমরা শুধু আজকে যে প্রসঙ্গ আলোচনা করছি এর ভিতরে থাকতে চাই। আর মুক্তিযুদ্ধের প্রসঙ্গ বোধহয় আপনি আমার কথা কিছুটা ইঙ্গিত পেয়েছেন, জানলে কিছু অ্যাড করছেন? আমি কথা বলি, এটা নিয়ে কনফিউশন নাই। আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান করেছি, র্যাপার হান্নান তার গানের ভেতরে জয় বাংলা ছিল এবং শেখ মুজিবের কথা ছিল। এটা আন্দোলনের সময় ছিল, আন্দোলনের সময় গানটা গেয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন কথাটা শোনেন, সে আমাদের অনুষ্ঠানে ওটা উপস্থাপন করেছে, দ্বিধা ছিল, কিন্তু কথাটা কি? কথা হচ্ছে শেখ মুজিব, আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো রাখিনি। মুক্তিযোদ্ধা আমি, মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব রেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আর কান ঝালাপালা হয়ে গেছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি এই কথাটা। তো কাজী জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। কাউকে বলতে দেয়া হয়নি শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা। আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার? তাজউদ্দিন আহমেদ, আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ ছাড়া মুক্তিযুদ্ধ হতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধ থেকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই, আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই। এইটাই হচ্ছে আমাদের কষ্ট। রাইট জামিল ভাই, আমরা সেই কথাটাই বলছি যে ওনারা বলতে দেননি বলে কি আমরা বলবো না? আমি জানি না, কিন্তু আমি শিল্পকলা একাডেমিতে আমরা মনে করি বলবো। খালি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেইটা হচ্ছে যে আপনি এখন যদি কোনো কিছুদিন আগে জানেন নাটক একটা বন্ধ হয়ে গেছে, সে নাটক আমি বলেছি মঞ্চে গিয়ে বন্ধ করতে, পেছনের ঘটনা কিন্তু আপনারা কিছু খোঁজেন না। এক দলের একটা অভিনেতা, এক সংগঠক, সে আমাদের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে মুজিব টুপি পরিয়ে বলেছে জিন্না টুপি পরিয়ে বলেছে এরা রাজাকার ধরিয়ে দিন। এই পোস্টারটা গেছে, তারপর অনলাইন এটা আমাকে দেখানো হওয়ার পরে আমি বলেছি না, তবু এই দলের নাটক করতে দেওয়া উচিত, কারণ পুরো দল না, ওই দলে আরো 10 জন 20 জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। এই জন্য আমি বলেছি অবশ্যই করে। এইটা কিন্তু কেউ বলবেন না। ওরা যে করেছিল দেশ নাটক, যে ওইখানে নাটক করেছিল, তার কারণটা ছিল জামিল আহমেদ ইনসিস্ট করেছে ওকে দিতে হবে। এখন দেওয়ার পরে যখন আমি একটা দেখানো হয়েছে, স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে, আমি বলেছি ওভার মাই বাড়ি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানেও দেশ নাটকের 10 জন আছে অন্ততপক্ষে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল হয়েছে, আমাদের যাত্রা উৎসব ছিল, আমি দৌড়ে এসে তখন চলে গেছে। আমি ওপরে গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে, কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছিল এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে। আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা, একটা নাটক করেন, নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা। আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন। আমি মুক্তিযুদ্ধের পরে 71 সালে আমি বাংলাদেশ দেখেছি, 72, 73, 74, 75 কি অবস্থা ছিল বাংলাদেশ। আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা, যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে। আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বদরুদ্দিন ওমর পরে? আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশটাকে লুট করেছিল 72 থেকে 71 থেকে 75 পর্যন্ত? বদরুদ্দিন ওমর পরে, বদরুদ্দিন ওমরের কাছে একটা তথ্য দিয়ে তোলা আছে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে শেখ আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস। দিনে দিনে আমাদের মুক্তিযোদ্ধারা গাড়ি হাইজ্যাকিং করেছে, এই খবর ভুলে গেছেন আপনারা? আচ্ছা, আর নারীদের তুলে নিয়েছে। এখন আমার মূল কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে কাউন্টার ন্যারেটিভ এখন তৈরি করা খুব দরকার। সেই কাউন্টার ন্যারেটিভের জন্য আপনারা ভুলে যেন না যে আগে কি হয়েছে। আমাদের দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে 74 সালে। আমি একটা পেপারে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছি বলেই কিন্তু আমার পেপার হামলা কথা।
চলে আসছে। আপনি জানেন যে জাতীয় আমাদের যে একটু খালি বলি আপনাদের স্বাধীনতার কথা, প্রেসের যে পত্রিকা যেগুলো সব আছে ন্যাশনাল আর্কাইভে, আপনি জানেন যে 74-এ দুর্ভিক্ষে আর্কাইভ থেকে কেউ ইস্যু করতে পারতো না খবরের কাগজগুলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে ওখানে অনেক কথা বলে আমি আর্কাইভ থেকে ওই খবরের কাগজগুলো বার করেছি, দে ওয়ার সিলড, ওগুলো প্রকাশিত হবে না। এগুলো জানেন তো আপনারা না? 74-এ দুর্ভিক্ষ নিয়ে কেউ কথা বলতে পারেনি, কোনো দুর্ভিক্ষ হয়নি, অথচ অমর্ত্য সেন পর্যন্ত ওই দুর্ভিক্ষের কথা লিখেছেন। এই হচ্ছে যে ন্যারেটিভ, তার বিরুদ্ধে তার বিপক্ষে ভিন্ন জায়গায় আমরা কথা বলতে চাচ্ছি, আর কথা বলার জন্য সময়কে সুযোগটা দেয়। ধন্যবাদ আপনাকে। আমি কি মানে অনেক কথা বললাম, আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি অনেক কিছু জানি না। আচ্ছা, আমি একটু একটা মিনিট আমি একটু আমাকে আজকে একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান আছে 3টায়, ফলে আমাকে যেতে হবে এখন। আই এম ভেরি সরি, কারণ রাস্তা পার হয়ে অনেক দূর জ্যাম পার হয়ে যেতে হবে। আমি শেষ করতে চাই, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আসার জন্যে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে এই 3 মাস বসে থাকে নাই, আর আমরাও এই 10 দিন বসে থাকি নাই। আমরা সারাক্ষণ কাজ করছি যে কি করা যায়, আর কি করা যায়। এবং অফকোর্স আমরা কেউই আশা করি না, যেমন জামিল ভাই যে প্রসঙ্গে বললেন যে দেশটা একদিনে ঠিক হয়ে যাবে। যে দেশ 16 বছরে ফোকলা বানিয়ে দেওয়া হয়েছে, এটা একদিনে ঠিক হয় না। আমি হাসিনা পালিয়ে যাওয়ার 2 দিন পরে বোধহয় বা 3 দিন পরে ফেসবুকে লিখেছিলাম, খুব সমালোচনা হচ্ছিল কেউ মানে যারা আওয়ামের পক্ষের লোক। আপনি দেখেন, এটা ভাবেন, হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশে পুলিশ ছিল না কতদিন, কিন্তু সেই তুলনায় কি আপনি ক্রাইম দেখেছেন? এটা যদি এমনকি অনেক উন্নত রাষ্ট্র পুলিশ না থাকলে আপনি গিয়ে দেখেন আমেরিকা কি ঘটবে ঘটনাটায়, ইটস নট ইজি, রাইট? ফলে আমি মনে করি বাংলাদেশের মানুষ প্রত্যেকেই তখন দায়িত্বটা নিয়েছিল, দেশটাকে তাদের নিজের মনে করেছিল। আর এটা সত্য কথা, জামিল ভাই যে উদাহরণ দিল, আমি ওই কথাটাই বলেছিলাম হাসিনা পালিয়ে যাওয়ার 3 দিন পরে, যে 72 থেকে 73-এ আপনি দেখেন ওই সময় দেশটা কিভাবে চলেছিল। আপনি কিভাবে আশা করছেন যে এরকম একটা বড় পরিবর্তনের পরে সব কিছু একদিনে ঠিক হবে না। তবে আমাদের মূল দেখার বিষয়টা হচ্ছে যে আমরা চেষ্টাটা করছি কিনা, মানে আমাদের সরকারের প্রত্যেকটা বিভাগ চেষ্টা করছে কিনা, এবং সরকার নিজেরা ইচ্ছাকৃত কোনো অন্যায় কাজে জড়াচ্ছে কিনা। যদি সেটা হয় তাহলে আপনারা বলবেন। পাশাপাশি ডেফিনেটলি আমাদের সরকারের যে কোনো বিভাগের ভুল দেখলে তো বলবেন। এবং আমি যতদূর জানি, আমার সরকারকে আমি যতদূর বুঝি, আমরা আমাদের ভুল দ্রুত সংশোধন করে নিতে আমাদের মিনিমাম লজ্জা নেই। ভুল হলে বলতে লজ্জাটা কি? ইয়েস, আই উইল কারেক্ট মাই সেলফ। থ্যাংক ইউ এভরিওয়ান। এবং সবাই আপনারা প্লিজ এই খবরটা ছড়িয়ে দেন যে আমাদের এই 7টা প্রজেক্ট এবং শিল্পকলা এবং অন্যান্য যে প্রজেক্টগুলো আছে, যাতে সারা দেশের মানুষ জানে যে আমরা আসলে কি ভিশন নিয়ে আগাচ্ছি। থ্যাংক ইউ। ভাই, আপনার পর থেকে বার্তা যারা ছড়িয়ে দিয়েছিল তাদের প্রতি কোনো বার্তা থাকবে? রাস্তা পিছনে গেটের নাস্তার ব্যবস্থা আছে।